দেখো তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব, তাপের ঘটনা সমূহ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাতে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তাপ কি। তো তাপ কি সেটা দেখবে তোমরা অনেক আগেই পড়েছো, নিচু ক্লাসে পড়েছো যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণে কোনো বস্তু উত্তপ্ত বা গরম হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। তাহলে কি না, কোনো একটা বস্তুকে যখন আমরা তাপ দেবো তখন সেটা গরম হবে এবং বর্জন করলে ঠান্ডা হবে। এটা একটা কমন জিনিস। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তাপ দিলে কোনো বস্তু গরম হয় বা তাপ বর্জন করলে ঠান্ডা হয় সেটা তো আমরা জানি, কিন্তু তাপ দিলে কোনো বস্তুকে তাপ দিলে তার যে প্রসারণ ঘটে, প্রসারণ মানে কি, সেটা বেড়ে যাওয়া, সেই জিনিসটা আজকে আমরা এখানে জানবো। তো তোমাদের সিলেবাসে এটার দুটো পার্ট আছে। তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। দুটো পার্টে ভাগ করা আছে, সেটা এক নাম্বার হচ্ছে তাপীয় প্রসারণ, প্রসারণ মানে বেড়ে যাওয়া, থার্মাল এক্সপেনশন। একটু লিখে দিই, থার্মাল এক্সপেনশন অর্থাৎ তাপীয় প্রসারণ। আর দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে তাপের পরিবহন, অর্থাৎ কোন কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে, কোন কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহন করতে পারে না, সেটা আমরা এই তাপ পরিবহন চ্যাপ্টারটাতে মানে পার্টটাতে জানবো। তো এটা হচ্ছে থার্মাল কন্ডাকশন, থার্মাল কন্ডাকশন হয়েছে। তো এই যে তাপীয় প্রসারণ জিনিসটা আমরা পেলাম, অর্থাৎ কি না, কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা কি হবে, বেড়ে যাবে। এই ঘটনাটা হচ্ছে তাপীয় প্রসারণ হয়েছে। তো কোন কোন বস্তুকে আমরা তাপ দেবো না, সাধারণভাবে কঠিন, তরল, গ্যাসীয় এই তিনটে পদার্থরই যদি আমরা তিনটে পদার্থকেই যদি তাপ দিই তাহলে তিনটে পদার্থরই তাপীয় প্রসারণ ঘটবে। অর্থাৎ কি না, কঠিন পদার্থও তাপ দিলে বাড়বে, তরলও বাড়বে, গ্যাসও বাড়বে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে কঠিন, তরল এবং গ্যাসের তাপীয় প্রসারণ ঘটলো, তো এই তিন ধরনের পদার্থের মধ্যে তোমরা সাধারণভাবে দৈনন্দিন জীবনে দেখে থাকবে যে তরল আর গ্যাসের প্রসারণটা আমরা সহজেই বুঝতে পারি। যেমন কোনো একটা তরলকে যদি আমরা কোনো একটা পাত্রে যদি উত্তপ্ত করি অর্থাৎ তাপ দিই, তাহলে সেটা দেখবে কি হয়, সঙ্গে সঙ্গে সেটা প্রসারিত হয়ে ওঠে, অর্থাৎ কি হলো, তার তাপীয় প্রসারণ ঘটলো। আচ্ছা, আবার দেখবে গ্যাসের প্রসারণও দেখবে আমাদের সহজেই বুঝতে পারি। যেমন কোনো একটা দেখবে উত্তপ্ত বেলুনকে মানে বেলুনকে যদি আমরা যদি উত্তপ্ত করি তাহলে দেখবে সেটা ফেটে যায় সঙ্গে সঙ্গে, অর্থাৎ কি না, ভেতরের যে বায়ুগুলো আছে সেগুলো প্রসারিত হয়, সেই জন্য এটা ফেটে যায়। তো কঠিন পদার্থের প্রসারণটা আমরা দেখবে সচরাচর দেখে অতটা বুঝতে পারি না। ঠিক আছে, তো সেটা আমরা পরে আসছি তিন ধরনের প্রসারণের ব্যাপারে। তো এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণটা কীরকম, এটা হচ্ছে আজকে পাঠ্য বিষয়। পরের দিন আমরা আলোচনা করব তরল পদার্থের প্রসারণ, তারপর আমরা আলোচনা করব গ্যাসের প্রসারণ। তো আজকে আমরা কঠিন পদার্থের প্রসারণ কেন হয়, কিভাবে হয়, কোন কোন পদার্থের হয়, বৈশিষ্ট্য কি, বিভিন্ন রকম ঘটনার সাপেক্ষে আমরা দেখব। তো ফার্স্ট তোমরা হেডিং করো কঠিন পদার্থের প্রসারণ। তাহলে আমাদের হেডিং হলো কি, কঠিন পদার্থের প্রসারণ। হয়েছে, জিনিসটা কি না, একটি কঠিন পদার্থ তাকে তাপ দিলাম, কি হবে, সেটা আকার এবং আয়তনে বাড়বে, এটাই হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। হয়েছে। আচ্ছা, এবারে তোমরা দেখবে এটা জানো যে কোনো কঠিন পদার্থের কি হয় না, নির্দিষ্ট পরিমাণ আকার থাকে এবং নির্দিষ্ট আয়তন থাকে। তরল পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছি যে তরলের কোনো নির্দিষ্ট আকার থাকে না কিন্তু আয়তন থাকে, তাই তো। আচ্ছা, গ্যাসের পদার্থের ক্ষেত্রেও আমরা দেখব, গ্যাসের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট আকার ও আয়তন কিছু থাকে না। তাহলে এই যে কঠিন পদার্থ নির্দিষ্ট আকার ও আয়তন সবই আছে, সেই জন্য কোনো কঠিন পদার্থের যে প্রসারণটা ঘটে সেটা দৈর্ঘ্য বরাবরও ঘটে, ক্ষেত্রফল বরাবরও ঘটে, মানে প্রস্থ বরাবরও ঘটে, দৈর্ঘ্য বরাবরও ঘটে এবং উচ্চতা বরাবরও ঘটে। ঠিক আছে, আর তরল বা গ্যাসের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ কিছু ঘটে না, শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে। তো সেগুলো আমরা পরে যাব। তো কঠিন পদার্থের যে প্রসারণ সেটা কতগুলো তোমাদের বাস্তবিক উদাহরণ আগে দিয়ে দিই। কঠিন পদার্থের প্রসারণ দেখবে আমরা দেখেছি যে এক নাম্বার যেটা উদাহরণ বাস্তবিক দৈনন্দিন জীবনে যেটা দেখা যায়, দেখবে আগেকার দিনে যে কাঠের গরুর গাড়ির চাকাগুলো হতো, সেই গরুর গাড়ির চাকাগুলোর
চারপাশে দেখবে একটা লোহার বেড় লাগানো থাকতো, তো এই লোহার বেড়টা যখন লাগানো হতো তখন কি করা হতো না লোহাটাকে প্রথমে উত্তপ্ত করা হতো। কি হতো তাতে না লোহাটাকে যখন গরম করা হতো লোহার আকারটা বেড়ে যেত, বেড়ে যাওয়ার ফলে কি হতো না সহজেই সেটা আমরা চাকাটার চারদিকে বেড়টাকে লাগাতে পারতাম। এরপর কি হতো না আস্তে 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 লোহাটা যখন ঠান্ডা হতো তখন সেটা আবার আয়তনের সংকোচন ঘটতো, অর্থাৎ কমে যেত, এবং যে চাকাটা সেটাতে খুব শক্তভাবে লেগে থাকতো। তাহলে এটা একটা বাস্তবিক জীবনের ঘটনা যেখান থেকে আমরা বুঝতে পারি যে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। 2 নম্বর, দেখবে রেল লাইনের যে পাতগুলো থাকে সেই রেল লাইনের পাতগুলোর মাঝে, ধরো এটা একটা রেল লাইন গেছে, এই রেল লাইনটার মাঝের পাতে দেখবে একটা করে ছোট ছোট ফাঁক রাখা থাকে। কারণটা কি না যখন এর মধ্য দিয়ে রেল যায় বা গ্রীষ্মকালের দিনে যখন রেলটা যখন যাচ্ছে তখন রেলের চাকার সাথে এই পাতের ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে কি হয় তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার ফলে কি হবে এর আকার এবং আয়তন বাড়তে থাকে, অর্থাৎ এর তাপীয় প্রসারণ ঘটে। তার ফলে কি হয় না এটা সামনের দিকে কিছুটা বেড়ে চলে আসে, এটাও কিছুটা বেড়ে চলে আসে এবং গ্যাপটা পূরণ হয়ে যায়। এখন মনে করো যদি এই গ্যাপটা না থাকতো, এই গ্যাপটা যদি না থাকতো দুটোর মধ্যে যদি আমরা গ্যাপ না রাখতাম তাহলে কি হতো না এটাও বাড়ার চেষ্টা করতো, ওইটাও ওই দিক থেকে বাড়ার চেষ্টা করতো, ফলস্বরূপ কি হতো না রেলের পাতটা বেঁকে যেত এবং তাতে করে আমাদের রেল দুর্ঘটনার সম্ভাবনা থাকতো। তাই কি করা হয় না রেলের দুটো পাতের মাঝখানে কি করা হয় না কিছুটা জয়েন্টে ফাঁক রাখা হয়। হয়েছে, তাহলে দুটো উদাহরণ বোঝা গেল। 3 নম্বর কি না 3 নম্বর যে উদাহরণটা সেটা হচ্ছে দেখবে আমাদের বাড়িতেই তোমরা দেখে থাকবে যে ধরো একটা কোনো কিছু কাঁচের বোতলে যে ছিপিটা সেই ছিপিটা মনে করো খুব জোরে আটকে গেছে, কোনোভাবেই মনে করো খুলতে পারছো না, ঠিক আছে, বাড়িতে তখন মা বললো এক কাজ কর একটু গরম জলে ওই ছিপিটা কিছুক্ষণ ডুবিয়ে রাখ, মানে ছিপি শুদ্ধ বোতলটা ডুবিয়ে রাখ তাহলে দেখবি খুলে যাবে। আমরা দেখতাম যে হ্যাঁ সুন্দর খুলে যাচ্ছে, কিন্তু তার কারণটা কি তার কারণটা হচ্ছে ওই যে ছিপিটা সেই ছিপিটার কি হয় না তাপীয় প্রসারণ ঘটে, যখনই সেটা গরম জলের মধ্যে ডোবাচ্ছি তখনই কি হচ্ছে তার তাপীয় প্রসারণ ঘটছে, ফলে কি হচ্ছে না ছিপিটা আলগা হয়ে যাচ্ছে এবং খুব সহজেই আমরা সেখান থেকে অর্থাৎ বোতল থেকে আমরা ছিপিটাকে খুলতে পারছি। তাহলে এই যে 3টে উদাহরণ এই প্রত্যেকটাই হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ। এখন ব্যাপার হচ্ছে যে কঠিন পদার্থের প্রসারণ কাকে বলে আমরা জানলাম, তাপ দিচ্ছি প্রসারণ ঘটছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আয়তন আছে, উদাহরণ দেখলাম, 3টে বাস্তবিক জীবনের উদাহরণ দেখলাম। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থের প্রসারণটা ঘটছে কেন ঘটছে, ঘটার কারণটা কি এটা জানতে হবে। তাহলে আমরা এরপরে হেডিং করলাম প্রসারণের কারণ। ঠিক আছে, কঠিন পদার্থ কেন প্রসারিত হয় সেটা জানতে গেলে দেখো কঠিন পদার্থ বিশেষত যেগুলো ক্যালাসাকার হয়, ক্যালাসাকার বলতে যে সমস্ত কঠিন পদার্থগুলো নির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে সুসজ্জিত থাকে সেই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে কি হয় না একটা আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে। আন্তরাণবিক আকর্ষণ বল মানে কঠিন পদার্থের ভেতরে যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে কি হয় একটা আকর্ষণ বল কাজ করে। দেখো এখানে তোমাদের আমি একটা অণু এঁকে দেখাচ্ছি। এটা একটা একক কোষ, তো এটা একটা কঠিন পদার্থ। তো এইরকমভাবে ত্রিমাত্রিকভাবে সেটা সুসজ্জিত আছে এবং এই যে প্রত্যেকটা অণুগুলো রয়েছে বা পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলোর মধ্যে কি থাকে একটা নির্দিষ্ট আকর্ষণ বল থাকে প্রত্যেকটার মধ্যে। এই আকর্ষণ বলটা কিসের মতো কাজ করে একটা স্প্রিংয়ের মতো কাজ করে, ঠিক যেরকমভাবে স্প্রিং আমরা দেখি বাস্তবিক জীবনে ঠিক সেরকমভাবে একটা স্প্রিংয়ের মতো এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা কি না চারিদিকে সুসজ্জিত এবং চারদিকে সমানভাবে বিস্তৃত। এই যে পরমাণুগুলো বা অণুগুলো এরা কি করে না একটা নির্দিষ্ট জায়গাতে থেকে কম্পিত হওয়ার চেষ্টা করে বা কম্পিত হয়। এখন বাইরে থেকে তুমি যখন তাপ দেবে, তাপ দেওয়ার ফলে কি হয় না এই যে অণুগুলো রয়েছে এই অণুগুলোর মধ্যে কি হয় গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না এগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, এই প্রত্যেকটা কোষের মধ্যে এরকম অসংখ্য কোষ আছে, এদের মধ্যে যে আন্তরাণবিক যে আকর্ষণ বলের মাধ্যমে সেগুলো যুক্ত ছিল, তার ফলে কি হচ্ছে
না এখন তাপ দেওয়ার ফলে কি হয়, তাদের গতিশক্তি বৃদ্ধি পায় এবং এই যে কম্পনটা একটা নির্দিষ্ট দিক মেনে হচ্ছিল সেটা আর ঘটে না। ফলে কি হয় না, অণুগুলো প্রসারিত হওয়ার চেষ্টা করে। অর্থাৎ কি না, সাধারণভাবে বলতে গেলে যে কঠিন পদার্থের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল থাকে, যার মাধ্যমে কঠিন পদার্থটা সুসজ্জিত অবস্থাতে থাকে, যখন আমরা বাইরে থেকে তাপ প্রয়োগ করি তখন কি হয়, অণুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায়। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না, তার প্রসারণ ঘটে। তাহলে আমরা জানতে পারলাম যে কেন কঠিন পদার্থ প্রসারিত হয়। তাহলে এখন ব্যাপার হচ্ছে, দেখবে সাধারণভাবে কঠিন তরল এবং গ্যাসের মধ্যে কঠিনের প্রসারণ কিন্তু সব থেকে কম হয়। কার তুলনায়? তরলের তুলনায়। আর তরলের প্রসারণটা গ্যাসের তুলনায় কম হয়। অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাস তিন ধরনের যদি আমরা পদার্থ নিয়ে আলোচনা করি, তাহলে সব থেকে বেশি প্রসারণ হয় গ্যাসীয় পদার্থের, তার থেকে কম হয় তরল, আর তার থেকে কম হয় কঠিন। কেন না, গ্যাসীয় পদার্থের যে অণুগুলো আছে সেই অণুগুলো কিন্তু কখনোই সুসংবদ্ধ অবস্থাতে এরকমভাবে সজ্জিত থাকে না। অণুগুলো কি হয়, পরস্পর দূরে দূরে অবস্থান করে। তাই যখন আমরা বাইরে থেকে তাপ দিই সহজেই অণুগুলো দূরে চলে যেতে পারে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কি হয় না, অণুগুলো আরও কাছাকাছি থাকে এবং কঠিনের ক্ষেত্রে অণুগুলো আরও সংঘবদ্ধ অবস্থাতে থাকে। সেই জন্য কঠিনের প্রসারণ তরল বা গ্যাসের প্রসারণের তুলনায় কম হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে কার প্রসারণ সব থেকে বেশি, অ্যান্সার হচ্ছে গ্যাসীয়। কার কম? কঠিন। আচ্ছা, তাহলে কঠিন পদার্থের প্রসারণ কেন হয় না, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, বাইরে থেকে তাপ দিলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে কি হয় না, এর প্রসারণ ঘটে। তো এখন যেটা আমাদেরকে জানতে হবে যে এই যে কঠিন পদার্থের প্রসারণটা আমাদের ঘটলো, কেন ঘটলো সেটা আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে কঠিন পদার্থ তো একরকম নয়। কঠিন পদার্থের মধ্যে আমরা জানি ধাতু আছে, অধাতু আছে, ধাতুকল্প আছে, বিভিন্ন রকমের কঠিন পদার্থ হয়। তো যখন কোনো পদার্থকে আমরা তাপ দেবো, তার প্রসারণ ঘটলো, ঠিক আছে। এবার আমরা যদি দুটো ভিন্ন ভিন্ন কঠিন পদার্থ নিই, তাহলে তাপ দিলে কি দুটোর একই রকম প্রসারণ ঘটবে, নাকি কোনোটার কম কোনোটার বেশি ঘটবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। দেখো, এটা আমরা একটা সিম্পল পরীক্ষার মাধ্যমে জানতে পারি। যে এটা ধর একটি দ্বিধাতব পাত নেওয়া হলো। দ্বিধাতব পাত অর্থাৎ কি না, দুটো আলাদা আলাদা ধাতুর সহযোগে একটি পাত নেওয়া হলো। পাতটার মধ্যে কি কি রাখা হলো না, প্রথমে রাখা হলো, এটা মনে করো পিতল, আর এটা হচ্ছে লোহা। তাহলে এই পাতটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে লোহা। দুটো দেখো একই মাপ, সুন্দরভাবে এটা নেওয়া হলো। এবারে এখানে যখন আমরা তাপ প্রয়োগ করব, বাইরে থেকে তাপ প্রয়োগ করব, তখন কি ঘটবে না, এই পদার্থটার প্রসারণ ঘটবে। কোনটার? না পিতলেরও ঘটবে, লোহারও ঘটবে। এখন যদি দুটোরই সমান প্রসারণ ঘটতো, তাহলে এটা উপর দিকে কিছুটা বাড়তো, নিচে দিকে কিছুটা বাড়তো। আমাদের এরকম একটা ছবি আমরা আশা করতাম, এরকম একটা জিনিস আমরা দেখতে পেতাম, তাই তো? কিন্তু এরকম কিছু দেখা যায় না। দেখা যায় যে পাতটা এভাবে বেঁকে যায়, এইভাবে বেঁকে যায়। এই যে বেঁকে গেল দ্বিধাতব পাতটা, এর বাইরে দিকে থাকে পিতল, ভেতরে থাকে লোহা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে তাপ প্রয়োগের ফলে প্রসারণ তো ঘটলো, কিন্তু পিতলের প্রসারণ বেশি ঘটলো, লোহার প্রসারণ কম ঘটলো। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। কারণ কি না, ধরো দুটো এরকম মনে করো একইভাবে দুটো ধাতব পাত, এটা হচ্ছে পিতল, এটা হচ্ছে লোহা। এখন এর প্রসারণ যদি বেশি ঘটে, তাহলে কি হবে, এটা আস্তে 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 বেড়ে কি করবে, এটাকে ভেতরের মধ্যে নিয়ে নেবে। তাহলে যেটা বাইরের দিকে থাকবে তার প্রসারণ বেশি ঘটছে, আর যেটা ভেতরে থাকছে তার প্রসারণ কম ঘটছে। তাহলে এখানে পিতল আর লোহার মধ্যে পিতলের প্রসারণ বেশি ঘটে, তাই সেটা বাইরের দিকে থাকে, আর লোহাটা কম ঘটে, সেই জন্য লোহাটা ভেতরে চলে আসে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পিতল এবং লোহার মধ্যে পিতলের প্রসারণ বেশি ঘটে, লোহার কম ঘটে। এবং আরেকটা জিনিস বুঝতে পারি যে কঠিন পদার্থের প্রসারণ তার উপাদানের ওপর নির্ভর করে। অর্থাৎ কি না, কঠিন পদার্থ যে সমস্ত উপাদানের উপর গঠিত, যদি ভিন্ন ভিন্ন উপাদানের উপর গঠিত হয়, তাহলে তাদের প্রসারণে কি হবে, আলাদা আলাদা হবে। এখন এই যে ভিন্ন ভিন্ন উপাদান, এই ভিন্ন ভিন্ন উপাদানগুলোর মধ্যে কারোর ক্ষেত্রে কঠিনের প্রসারণ বেশি ঘটবে, কারোর ক্ষেত্রে কম ঘটবে। এটা আমরা পরীক্ষার সাহায্যে এই মাত্র দেখলাম। এবারে তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি,
যে এই চারটা একটু খেয়াল রাখবে যে কোন পদার্থের ক্ষেত্রে প্রসারণটা বেশি হয়, কার ক্ষেত্রে প্রসারণটা কম হয়। সাধারণভাবে দেখা যায় যে যেগুলো ধাতু হয়েছে বা মেটাল, তাদের ক্ষেত্রে প্রসারণটা অধাতুগুলোর তুলনাতে বেশি হয়। অর্থাৎ কি না, ধাতুর মধ্যে প্রসারণ বেশি হয় অধাতুগুলোর তুলনায়, কারণ ধাতুর মধ্যে অণুগুলো তুলনামূলকভাবে আলগা অবস্থাতে থাকে, তাই বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সেগুলো সহজেই গতিশক্তি বৃদ্ধির মাধ্যমে প্রসারিত হতে পারে, যেটা অধাতু হতে পারে না। তো এখন বিভিন্ন প্রকার ধাতুর মধ্যে এটা একটু খেয়াল রাখবে, এখান থেকে মোটামুটি অনেকটা কাজ হয়ে যাবে। যে প্রসারণের ক্রম হচ্ছে, প্রথমেই হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের হচ্ছে বেশি কার থেকে, পিতলের তুলনায়। পিতলের হচ্ছে বেশি রূপোর তুলনায়। রূপোর বেশি তামার তুলনায়, তামার বেশি আয়রন বা লোহার তুলনায়। লোহার বেশি হচ্ছে ইস্পাতের তুলনায়, আর সব থেকে শেষে হচ্ছে ইনভার। হয়েছে? অর্থাৎ কি না, এখানে আমরা একটা চার্ট দেখলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো অ্যালুমিনিয়ামের প্রসারণ পিতলের থেকে বেশি হয়, পিতলের প্রসারণ রূপোর থেকে বেশি, রূপোর প্রসারণ তামার থেকে বেশি, তামার প্রসারণ আয়রন বা লোহার থেকে বেশি, লোহার প্রসারণ ইস্পাতের থেকে বেশি এবং ইস্পাতের প্রসারণ ইনভারের থেকে বেশি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এখানে পিতলটা আছে এখানে উপরে আর লোহাটা আছে নিচে। তাহলে দেখো একটু আগে আমরা যে পরীক্ষাটাতে দেখালাম পিতল আর লোহা দিয়ে, সেখানে আমরা দেখলাম যে কার প্রসারণ বেশি ঘটেছিল, পিতলের। দেখো আমাদের এই চার্টটাতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই চার্টটা খেয়াল রাখলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কার প্রসারণ বেশি ঘটবে এবং কার প্রসারণ কম ঘটবে। হয়েছে? এখন এই যে আমরা পার্টটা নিলাম, এর মধ্যে দেখো সব থেকে শেষে কি আছে, দেখো সব থেকে শেষে আছে ইনভার। অর্থাৎ ইনভারের প্রসারণ, তাপীয় প্রসারণ সব থেকে কম হয় বা প্রায় হয় না বললেই চলে। ইনভার কি? ইনভার হচ্ছে এই লোহা ও নিকেল, লোহা ও নিকেলের তৈরি একটি সংকর পদার্থ বা সংকর ধাতু। তাহলে এই এখান থেকে একটা কোশ্চেন আসে যে এমন একটি পদার্থের উদাহরণ দাও যার তাপীয় প্রসারণ প্রায় হয় না বললেই চলে। উত্তর কি হবে? ইনভার। আবার কখনো দিতে পারে যে ইনভার কি না, ইনভার হলো লোহা এবং নিকেলের তৈরি একটি সংকর ধাতু। আচ্ছা, কখনো কখনো এমনও কোশ্চেন দেয় যে তামা এবং আয়রন বা লোহার মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি হয়, তখন অ্যান্সার কি হবে? তামা। হয়েছে? তাহলে আমরা দেখতে পেলাম যে কঠিন পদার্থের প্রসারণটা উপাদানের উপর নির্ভর করছে, বা বিভিন্ন পদার্থ যদি আমরা নিই বিভিন্ন উপাদানযুক্ত, তাহলে বিভিন্ন পদার্থের প্রসারণ কি হবে? বিভিন্ন রকম হবে। এরপরে আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়তে গিয়ে এরপরে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে কঠিন পদার্থের প্রসারণটা, সেটা এক নাম্বার যে জিনিসটার উপর নির্ভর করলো সেটা হচ্ছে পদার্থের উপাদান। তাহলে প্রথম হচ্ছে পদার্থের উপাদান, এটা আমরা দেখলাম। দু নাম্বার কিসের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে কোনো কঠিন পদার্থ বা যেটা দণ্ড নেব তার প্রাথমিক দৈর্ঘ্যের ওপর। তাহলে 2 নাম্বার লিখে রাখো যে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য। আর 3 নাম্বার হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এবার আমরা টপিকগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। হয়েছে? দেখো পদার্থের উপাদানটা তো আমরা দেখলাম, বিভিন্ন পদার্থের বিভিন্ন উপাদান বিশিষ্ট পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ বিভিন্ন হবে। 2 নম্বর হচ্ছে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য। এই জিনিসটা কি না, কোনো পদার্থের তাপীয় প্রসারণ যে দণ্ডটা আমরা নেব তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে। প্রাথমিক দৈর্ঘ্যটা যত বেশি হবে তার তাপীয় প্রসারণ তত বেশি হবে। এটা একটা কমন জিনিস, তোমরা এমনি বুঝতে পারছো। যে ধরো আমি একটি এখানে দণ্ড নিলাম যেটা ধরো 1 মিটার, এর যে প্রসারণটা হবে, আমরা যদি এত বড় একটা দণ্ড নিই, ধরো আমরা এখানে একটা 100 মিটারের দণ্ড নিলাম, তাহলে আমরা এটা এমনি সিম্পলভাবেই বুঝতে পারছি যে এর যে প্রসারণটা ঘটবে এটা হয়তো এতটা ঘটলো, আর এর ক্ষেত্রে প্রসারণটা কতটুকু ঘটবে, খুব বেশি হলে এতটুকু ঘটবে। তার মানে বোঝা যাচ্ছে যে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যটা আমরা যত বেশি নেব তত আমাদের তাপীয় প্রসারণটা বেশি হবে। 3 নাম্বার পয়েন্টে কি? উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ কি না, ধরো এখানে
এটা মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটার থেকে আমি মনে করো এখানে এটাকে বাড়িয়ে 15 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে কত ডিগ্রি বাড়ালাম? 5 ডিগ্রি। 15 - 10 মানে এখানে আমরা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালাম। এই 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে বা বৃদ্ধি করলে, 10 থেকে 15 নিলাম, তার মানে এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ প্রসারণটা ঘটবে, আমি যদি এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এটাকে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই, তাহলে দেখো 90 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি, তাহলে 90 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তাপীয় প্রসারণটা অবশ্যই বেশি ঘটবে। তাহলে এখানে কোনো কঠিন পদার্থের যে প্রসারণ, সেটা 3টে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে পদার্থের উপাদান, 2 নম্বর দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য, 3 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। এই 3টে জিনিসের উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে তত প্রসারণ বেশি হবে, প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে তত প্রসারণ বেশি হবে, আর পদার্থের উপাদানের উপর প্রসারণটা নির্ভর করবে। বিভিন্ন উপাদানযুক্ত পদার্থের ক্ষেত্রে প্রসারণ বিভিন্ন হবে। যেমন আমরা 4 থেকে দেখলাম যে তামার প্রসারণ লোহার থেকে বেশি, তাই তো? রূপোর প্রসারণ তামার থেকে বেশি, এগুলো আমরা দেখলাম। ছকটা একটু লিখে নেবে। আচ্ছা, এবারে এই যে আমরা প্রসারণটা আমরা দেখলাম, তাহলে এই যে প্রসারণটা আমরা দেখো লিখতে পারি এরকম, যে কোনো কঠিন পদার্থের যে প্রসারণ হয়েছে, তাহলে কোনো একটি কঠিন পদার্থ নিলাম, তাহলে কঠিন পদার্থের মনে করো প্রাথমিক দৈর্ঘ্য, মনে করো নিলাম L1 হয়েছে। এরপরে উষ্ণতা বৃদ্ধির ফলে তার যে অন্তিম দৈর্ঘ্য সেটা হলো L2। তাহলে প্রসারণ কি হলো? প্রসারণ হলো L2 - L1 হয়েছে। এখন এই যে L1টা নিয়েছিলাম, প্রাথমিক দৈর্ঘ্য L1, এটা কোন তাপমাত্রাতে নিয়েছিলাম? তাপমাত্রা ছিল তখন T1। যখন অন্তিম দৈর্ঘ্যটা L2 হলো, তখন তাপমাত্রাটা বেড়ে হলো T2। তাহলে এখানে প্রসারণ হলো L2 - L1, আর উষ্ণতার পার্থক্য যেটা হবে, উষ্ণতার পার্থক্য হবে T2 - T1। দৈর্ঘ্যে প্রসারণ হলো L2 - L1, আর উষ্ণতার পার্থক্য হলো T2 - T1। এখন এই যে দৈর্ঘ্যের প্রসারণ L2 - L1, এটা দেখো আলোচনা করলাম একটু আগেই যে এটি প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়। তাহলে এটা আমরা লিখতে পারি L2 - L1 প্রপোর্শনাল টু L1। আবার লিখতে পারি L2 - L1 প্রপোর্শনাল টু T2 - T1। এটাও আমরা আলোচনা করলাম। অর্থাৎ কি না, দৈর্ঘ্যের প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথেও সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্যটা যত বাড়াবো তত প্রসারণ বেশি হবে, আর উষ্ণতার পার্থক্য যত বৃদ্ধি করব তত প্রসারণ বেশি হবে। তাহলে এই দুটো কম্বিনেশন করে আমরা লিখতে পারি যে L2 - L1 proportional to L1 into T2 - T1 হয়েছে। এখন দেখো এই প্রপোর্শনাল চিহ্নটা যদি আমরা তুলে দিই, তাহলে হয়ে যাবে L2 - L1 সমান, এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এটা প্রপোর্শনাল চিহ্ন, খেয়াল রাখবে, এখানে একটা কনস্ট্যান্ট আসবে আলফা ইন্টু L1 T2 - T1। এখান থেকে আমরা পেয়ে যাব এই আলফা সমান L2 - L1 বাই L1 T2 - T1 হয়েছে। তাহলে দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা পেলাম আলফা সমান L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1 হয়েছে। যেখানে L2 - L1 মানে দৈর্ঘ্যের প্রসারণ, L1 মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর T2 - T1 মানে হচ্ছে উষ্ণতা পার্থক্য। এই যে আলফাটা আমরা পেলাম, এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের জানতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি। পরীক্ষায় কোশ্চেন আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এই রূপটা লেখো, গাণিতিক রূপটা লেখো। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা পেলাম L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। এখন হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি, এর কনসেপ্টটা কি, সেটা আমাদের বুঝতে হবে হয়েছে। দেখো একটা জিনিস লক্ষ্য করে,
যে ধরো একটা পদার্থ নিলাম, এতটা একটা পদার্থ নেওয়া হয়েছে, এটা মনে করো 10 মিটার দৈর্ঘ্যের একটা পদার্থ নেওয়া হয়েছে, এখানে উষ্ণতা মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি, তাহলে তার প্রসারণ একরকম হবে। আমরা যদি মনে করো একটা 100 মিটার পদার্থ নিই, হ্যাঁ, দৈর্ঘ্যের, টেম্পারেচার মনে করো যদি 30 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে তার প্রসারণ আলাদা হবে। তাহলে উপাদানটা যদি একই থাকে তাহলেও আমাদের দেখো দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সাপেক্ষে বিভিন্ন রকম প্রসারণ ঘটবে। বিভিন্ন রকম উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন প্রসারণ করবে, বিভিন্ন রকম দৈর্ঘ্যের পদার্থ নিলে বিভিন্ন রকম প্রসারণ করবে। তাহলে আমাদের জিনিসটা জেনারেলাইজ করতে বা সাধারণভাবে নির্বাচন করতে খুব অসুবিধা হবে। তাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মাধ্যমে আমরা সহজেই প্রত্যেকটা পদার্থ, কোনো একটা নির্দিষ্ট উপাদান বিশিষ্ট প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আমরা কি করব, তার প্রসারণের হার কতটা হবে বা কিভাবে সেটা প্রসারিত হবে সেটা আমরা বের করতে পারবো। সেই জন্যই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ কি না, কোনো পদার্থে, কঠিন পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্যর প্রসারণ ঘটলো একক উষ্ণতা বৃদ্ধিতে, দেখো যে উষ্ণতাটা বেড়েছে সেটা দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, একক উষ্ণতা বৃদ্ধিতে কিসের সাপেক্ষে, তার প্রাথমিক দৈর্ঘ্যটাকেও যদি একক দৈর্ঘ্য নিয়ে নিই তাহলে তার যে প্রসারণটা সেটা কি বলা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? তাহলে মনে করো এই যে উদাহরণটা দিয়েছি, ধরো 10 মিটার একটা পদার্থ নেওয়া হয়েছে, 10 মিটার থেকে এটা মনে করো 15 মিটার হয়েছে। তাহলে এই যে টেম্পারেচারটা বেড়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 20 ডিগ্রিতে বৃদ্ধি হয়েছে 10 থেকে 15 মিটার, মানে 5 মিটার। তাহলে 1 ডিগ্রিতে কতটা বাড়বে, তাহলে 5/20 এই অংশটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই বৃদ্ধিটা যদি 10 মিটার না নিয়ে আমরা 1 মিটার নিতাম তাহলে কতটা বাড়তো না, 10 দিয়ে ভাগ করে দিতাম, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দিতাম। তাহলে এই মানটা থেকে আমরা বুঝতে পারছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা হবে সেটা হচ্ছে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের। হয়েছে? তাহলে যে কঠিন পদার্থটা নেবো তার প্রাথমিক দৈর্ঘ্যটা নেবো কি, একক দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থে একক উষ্ণতা বৃদ্ধিতে, দেখো T2 - T1 করে আমরা ভাগ করে দিয়েছি, মানে কি একক উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক প্রাথমিক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে L2 - L1 সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞাটা হবে সেটা আমরা কি লিখব, সেটা আমরা লিখতে পারি যে একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। হয়েছে? তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকেই বলা হয় ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আলফা দ্বারা। আলফা সমান L2 - L1 বাই L1 × T2 - T1। হয়েছে? তাহলে ধরো কোনো একটা বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, আচ্ছা, T1টা যদি মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, L2টা যদি 12 মিটার হয়, T2 যদি 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে এটা মুছে দিই, আলফা সমান হবে 12 - 10, অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো কিসের সাপেক্ষে, তার একক দৈর্ঘ্যের সাপেক্ষে। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যটা দিয়ে আমরা কি করলাম,
ভাগ করে দিলাম, আর একক উষ্ণতা বৃদ্ধিতে মানে T2 মাইনাস T1 মানে তোমার হচ্ছে 120 মাইনাস 100, 2/10 ইন্টু 20, 1/100, এই মানটা আমাদের বেরোলো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আমরা এইভাবে বের করতে পারবো। হয়েছে? এখন ব্যাপারটা হচ্ছে যে যদি বলা হয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, না দেখো এই ফর্মটা হচ্ছে এরকম, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই যে দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে এটা কিসের একক? দৈর্ঘ্যের একক। আর এই L1টাও কিসের একক হবে? L1 এর এককটাও হবে দৈর্ঘ্যের একক। তাহলে এই দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কি হবে? কাটাকাটি হয়ে যাবে। অর্থাৎ এখানে পড়ে থাকছে শুধুমাত্র উষ্ণতা। তাহলে এর যে এককটা হবে সেই এককটা দাঁড়াবে 1 বাই উষ্ণতার একক। এখন উষ্ণতার একক কি? উষ্ণতার একক হতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা লিখতে পারি 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, লিখতে পারি 1 বাই ফারেনহাইট, লিখতে পারি 1 বাই কেলভিন। এই তিনটে এককের সাহায্যে আমরা লিখতে পারি। তাহলে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে আমাদের চলে এলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককটা কি, না ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। পরীক্ষায় এরকম যদি কোশ্চেন আসে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক উল্লেখ থাকে না কেন? এখান থেকে আমরা বুঝতে পারবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় যে দৈর্ঘ্যের পার্থক্য বা প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত একক উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্যের এককটা ওপর নিচে থাকায় বাদ চলে যাচ্ছে এবং পড়ে থাকছে উষ্ণতার একক, সেই জন্য এখানে আমাদের এককটা হবে যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। বোঝা গেছে? এখন একটা কোশ্চেন আসে যে যদি মনে করে দেয় যে লোহা, এই যে আমরা এতগুলো পদার্থ আমরা দেখলাম যাদের বিভিন্ন রকম তাপীয় প্রসারণ দেখলাম, সেখানে আমরা দেখলাম অ্যালুমিনিয়ামের প্রসারণ সব থেকে বেশি রয়েছে, হ্যাঁ, তারপরে পিতল রয়েছে, রূপো রয়েছে, তামা রয়েছে, বিভিন্ন রকম আমরা এই জিনিসগুলো দেখলাম।